আসসালামু আলাইকুম। আজকে আমি কমসোল মাল্টিফিজিক্স এর মাধ্যমে কিভাবে ফোটনিক ক্রিস্টাল ফাইবার ডিজাইন করতে হয় সে সম্পর্কে একটু ওভারভিউ দেব। তো প্রথমেই বলে নিচ্ছি, এই কাজটা আমি IEEE এর ফোটনিক্স জার্নাল থেকে হাইলি সেনসিটিভ ডুয়াল কোর পিসি বেসড প্লাজমনিক রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেন্সর থেকে কাজটা করেছি। এবং এই কাজের অল ক্রেডিট গোজ টু দিস পিপল, এবং তারা এই ধরনের একটা পিসিএফ বেসড এসপিআর সেন্সর ডিজাইন করেছে। আমি সেই অনুসারে কাজটা করব এবং এদের টোটাল ক্রেডিট, যারা রাইটার, যারা কাজ করছে তাদের নাম এখানেই দেখা যাচ্ছে, যে এনামুল হক, আনোয়ার হোসাইন, তারপরে আরো ৩-৪ জন আছে যারা এই কাজটা করছে। তো আমি শুধুমাত্র এখানে টিউটোরিয়াল করে দেখাবো। তো শুরু করা যাক। প্রথমে আমি কমসোল মাল্টিফিজিক্স 5.5 এটা ওপেন করে নিই। যদি কমসোল মাল্টিফিজিক্স 5.5 না থাকে তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিংক এবং কিভাবে ইনস্টল দিতে হয় এটা দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। প্রথমে যে কাজটা করতে হবে, যে আমরা একটা .mph মডেল নিলাম, তারপরে যেহেতু আমরা 2D ডিজাইন করব, 2D সিলেক্ট করলাম। এরপরে অপটিক্সের কাজ করব আমরা ওয়েব অপটিক্স নিয়ে। ওয়েব অপটিক্সের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফ্রিকোয়েন্সি ডোমেইন, এরপরে অ্যাডে ক্লিক করতে হবে। এদিকে ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট EXE, YEZ যেরকম আছে এরকমই থাকবে। তারপরে আমরা মোড অ্যানালাইসিস করব। মোড অ্যানালাইসিস এর জন্য এরপরে আমরা ডান দিয়ে দেব। তো ডান করে দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমেই যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে এই ভ্যালুগুলো আমরা প্যারামিটারের মধ্যে ইনসার্ট করে নেব। এখানে D1, D3, D2 এর প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু আছে এবং টাইটেনিয়াম অক্সাইড দেখা যাচ্ছে লাল কালারের, এর একটা নির্দিষ্ট মান আছে যে এটা কতটুকু রেঞ্জের হবে, সিলভারের রেঞ্জটা কতটুকু হবে, তো এই মানগুলো দেওয়া আছে। আমি সেই অনুসারে এর ভিতরে এই মানগুলো দেওয়া আছে। তো আপনারা এই পেপারটা ডাউনলোড করে দেখতে পারেন, সেই অনুসারেও কাজ করতে পারেন। তো আমি ভিতরে যাচ্ছি না, আমি এখান থেকেই মানগুলো আমার এখানে লেখা আছে যে কার মান কত হবে, এগুলো আমি ভিতর থেকে নিয়েছি। তো আমি একটা একটা করে প্যারামিটারের মধ্যে মানগুলো ইনসার্ট করতেছি। তো ওখানে D1 এর মান দেওয়া আছে, প্রথমে প্যারামিটারে আসতে হবে। নিয়ম হচ্ছে আমরা D1 যেভাবে দেওয়া আছে, এবং এটা হচ্ছে 1.80 মাইক্রোমিটার। তো 1.80 মাইক্রোমিটার লিখে দিলাম। এটা হচ্ছে যে ডায়ামিটার অফ সার্কেল 1। যেহেতু এখানে ডেসক্রিপশন বক্সে আমরা এটা লিখবো, ডায়ামিটার অফ সার্কেল 1। এরপরে D2 যেটা আছে, D2 এর মান হচ্ছে 1 মাইক্রোমিটার। তো আমরা এখানে 1 মাইক্রোমিটার বসাই, 1 মাইক্রোমিটার। তো এন্টার চাপ দিলেই 1 × 10⁻⁻6 চলে আসছে। এটা হচ্ছে ডায়ামিটার অফ সার্কেল 2। এরপরে D3 এর মান হচ্ছে 1.65 মাইক্রোমিটার, 1.65 মাইক্রোমিটার। এটা হচ্ছে ডায়ামিটার অফ সার্কেল, ডায়ামিটার অফ সার্কেল 3। ওকে। এরপরে আমাদের যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে পিচ। পিচ বলতে একটা এয়ার হোল থেকে আর একটা এয়ার হোলের দূরত্ব উপরে নিচে। পিচের মান হচ্ছে 3.30 মাইক্রোমিটার। তো এটা আমরা ইনসার্ট করি পিচ বা এ।
এটার মান হচ্ছে 3.30 মাইক্রোমিটার। এটা লিখে দিলাম ডেসক্রিপশন বক্সে পিচ। তারপরে আমাদের যে জিনিসটা আছে এটা হচ্ছে টিএস, থিকনেস অফ সিলভার। থিকনেস অফ সিলভার হচ্ছে এই যে লাল কালারের নিচে যে জিনিসটা আছে এটাই হচ্ছে আমাদের থিকনেস অফ সিলভার। আমরা এখান থেকে দেখলে আরো ক্লিয়ার হবে। এই যে থিকনেস অফ সিলভার, আর উপরে আছে টাইটানিয়াম অক্সাইড। তো থিকনেস অফ সিলভারের মান হচ্ছে 65 ন্যানোমিটার এবং টাইটানিয়াম অক্সাইডের মান হচ্ছে 10 ন্যানোমিটার। তো আমরা থিকনেস অফ সিলভার টিএস লিখি, এটা হচ্ছে 65 ন্যানোমিটার এবং এটা হচ্ছে থিকনেস অফ সিলভার TSICKN, থিকনেস অফ সিলভার। এরপরে থিকনেস অফ টাইটানিয়াম অক্সাইড TI লিখে দিলাম, এটার মান হচ্ছে 10 ন্যানোমিটার। এটা হচ্ছে থিকনেস অফ টাইটানিয়াম TSICKN, থিকনেস অফ টাইটানিয়াম। ওকে, এরপরে আমাদের আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে মাইক্রো চ্যানেল। মাইক্রো চ্যানেল হচ্ছে এই যে এতটুকু যেটা দেওয়া আছে মাইক্রো চ্যানেল, এটা হচ্ছে 1.75 মাইক্রোমিটার। তো আমরা মাইক্রো চ্যানেলের মানটাও দিয়ে দিই 1. মাইক্রো চ্যানেলকে এমসি দ্বারা লিখলাম, এটা হচ্ছে 1.75 মাইক্রোমিটার। মাইক্রো চ্যানেল, মাইক্রো চাপ দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা জিওমেট্রিতে আসবো। এই যে জিওমেট্রিতে যদি আমরা ক্লিক করি, রাইট বাটন ক্লিক করব, করে আমাদের একটা সার্কেল নিতে হবে। সার্কেল, আচ্ছা, সার্কেল 1, এর টাইপটা সলিড, ঠিক আছে। রেডিয়াসটা কেমন হবে? রেডিয়াস হবে, আমরা প্রথমে যেখান থেকে শুরু করব এই D3 রেডিয়াস দিয়ে শুরু করব। তো সুতরাং আমাদের রেডিয়াসটা হবে D3/2। দিস ইজ রেডিয়াস, নট ডায়ামিটার। এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে রেডিয়াস, তার মানে ব্যাসার্ধ, আর আমরা নিয়েছি ডায়ামিটার, মানে ব্যাস নিয়েছি। তো সুতরাং এখানে D3/2 করে দিচ্ছি। তো যেহেতু আমাদের রেডিয়াস হচ্ছে D3/2 নিলাম। সেক্টর অ্যাঙ্গেল ঠিক থাকবে, বেস সেন্টার রোটেশন অ্যাঙ্গেলও ঠিক থাকবে। তো আমরা যদি বিল্ড সিলেক্টেড চাপ দিই, তো এই যে এরকম আমাদের একটা রাউন্ড শেপ চলে আসছে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যদি আমরা ফিগারের দিকে একটু খেয়াল করি, ফিগারে হচ্ছে উপর বরাবর 1 2 3 4। এখন যে কাজটা আমাদের করতে হবে, যদি আমরা খেয়াল করি উপরের দিকে 1 2 3 4 চারটা এরকম সার্কেল আছে, এবং লেফটের দিকে 1 2 3 4 5 পাঁচটা সার্কেল আছে। তার মানে এক্স অক্ষ বরাবর আছে 5টা এবং ওয়াই অক্ষ বরাবর আছে 4টা। তার মানে টোটাল 20টা সার্কেল আমরা এখন নিই। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, জিওমেট্রিতে আসবো, এসে ট্রান্সফর্ম, এই যে অ্যারে। এখন অ্যারে টাইপ দেখা যাচ্ছে, অ্যারে টাইপস লিনিয়ার আছে, রেক্ট্যাঙ্গুলার আছে। আমরা রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করব। আচ্ছা, এক্স সাইজ, এক্স বরাবর কয়টা থাকবে? এক্স বরাবর থাকবে হচ্ছে 5টা, ওয়াই বরাবর থাকবে হচ্ছে 4টা। এবং এদের ডিসপ্লেসমেন্ট কেমন হবে? ডিসপ্লেসমেন্ট বলতে আমাদের পিচের কথা বলতেছে। পিচের মানও হবে এক্স অক্ষ বরাবর এ এবং ওয়াই অক্ষ বরাবর এ। তাহলে বিল্ড সিলেক্টেড যদি আমরা দিই, সরি, প্রোভাইড ইনপুট অবজেক্ট। এবার ঠিক আছে, আমরা ইনপুট অবজেক্ট এর আগে সিলেক্ট করছিলাম না, তো ইনপুট অবজেক্ট সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এই যে যদি আমরা এখন এখানে চাপ দিই, দেখা যাবে যে ফিগারটা চলে আসছে। তো এই হচ্ছে উপর বরাবর 5টা এবং উপর বরাবর হচ্ছে 4টা, ওয়াই অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর হচ্ছে 5টা। আচ্ছা, তো আমাদের এরকম এক্স অক্ষ বরাবর যে 5টা ছিল এবং ওয়াই অক্ষ বরাবর 4টা ছিল, এবং আমরা যদি খেয়াল করি যে এদের সেন্টার হচ্ছে 0 এখানে, আর ডান দিক বরাবর সব আছে, মানে পজিটিভ দিকে বরাবর আছে।
তার মানে প্রত্যেকটা কোরের বা একটা সেন্টার থাকে, তো আমরা এখন এইটা সেন্টার করব। তার মানে এখানে যে জিরো ভ্যালুটা আছে, এই জিরো ভ্যালুটা আসবে এই বরাবর। তো এই বরাবর যদি আমরা হিসাব করি, তাহলে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে এ, এখান থেকে এটা দূরত্ব হচ্ছে এ। তার মানে 2a -2a বরাবর যদি আমরা বাম দিকে সরাই, তাহলে এখানে সেন্টার চলে আসবে। সিমিলারলি আমরা যদি উপরে নিতে চাই এই যে y অক্ষ বরাবর, তাহলে একেও যদি -2a বরাবর নিচে নামাই, এটা যদি এ হয়, এটাও যদি এ হয়, তাহলে আমাদের সেন্টারটা এই বরাবর চলে আসবে, এইখানে চলে আসবে সেন্টার। আমরা এখন সেই কাজটা করবো, এর জন্য আমাদের মুভ করাতে হবে। তো জিওমেট্রিতে আসবো, আসার পরে ট্রান্সফর্মে এসে এই যে মুভ আছে, মুভ, মুভে প্রথমে আমাদের সিলেক্ট করে নিতে হবে যে কাকে কাকে আমরা মুভ করাবো। তো যেহেতু আমরা সম্পূর্ণটাই মুভ করাবো, এর জন্য সিলেক্ট বক্সে এসে এই যে সিলেক্ট করে নিলাম, সবগুলো সিলেক্ট হলো। এরপরে বাম দিকে -2 ইন্টু এ এবং ডান y অক্ষ বরাবর এটাও -2 ইন্টু এ। তার মানে বাম দিকে সরবে -2a আর নিচের দিকে নামবে -2a। আমি যদি এখন বিল্ড সিলেক্টেড দিই, এই যে চলে আসছে। তো যদি আমরা দেখি সেন্টারটা এই বরাবর আসছে এবং এই বরাবর আসছে, তো এটা আমাদের সেন্টার হিসাবে কাজ করবে। এখানে চাপ দিলে আমাদের একেবারে মিডিল পয়েন্টটা দেখাবে, এই যে সুন্দরভাবে এই পয়েন্টটা চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা সেন্টারে নিয়ে চলে আসছি, এখন আমাদের কাজ হচ্ছে এই ধরনের একটা শেপ দেওয়া। এই ধরনের এই যে এয়ার হোল গুলো আছে, এয়ার হোলের এই ধরনের শেপ দেওয়া। তো এই জন্য আমাদের ডিলেট করা লাগবে। তো ডিলেট কিভাবে করব, আমরা একটু ফিগারটা ছোট করি। ডিলেট কিভাবে করব, তো জিওমেট্রিতে আসবো, রাইট ক্লিক, এরপরে ডিলেট একটা অপশন আছে, ডিলেট এন্টিটিস। ডিলেট এন্টিটিস এসে এই যে বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারি না দিয়ে আমরা ডিলেট অবজেক্ট, অবজেক্ট ডিলেট করব। তো এখানে এইটা এইটা সিলেক্ট করলাম, এই দুটা সিলেক্ট করলাম, আর নিচ থেকে এই চারটা সিলেক্ট করলাম। আমাদের অবজেক্ট সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমরা বিল্ড সিলেক্টেড দিই, এই যে ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা যদি দেখি যে এই ফিগারের যে এয়ার হোল গুলো আছে আর এই ফিগারের যে এয়ার হোল গুলো আছে, দেখতে একই রকম। তো এই হচ্ছে আমাদের পিসিএফ এর কোর এর ডিজাইন। আচ্ছা, এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে যে আমরা এই ফিগারে যেভাবে দেওয়া আছে D2 এর মান যদি আমরা খেয়াল করি, D3 এর চেয়ে D2 এর মানটা ছোট আছে বা D1 এর মানটা বড় আছে। তো আমরা এখন এর জন্য স্কেলিং করব। স্কেলিং একটা অপশন আছে, আমরা এই জিওমেট্রিতে যদি এখানে ক্লিক করি, এখান থেকে ট্রান্সফর্ম আনা যায়। এই যে স্কেল নামে একটা অপশন আছে, আবার এখানে একটা জিওমেট্রি আছে, এখানেও একটা ট্রান্সফর্ম অপশন আছে, এই যে স্কেল। তো আমরা দুই ভাবেই করতে পারি, সমস্যা নেই। তো স্কেলে ক্লিক করার পরে তার আগে আমাদের কোন ভ্যালুটাকে বা কোন এয়ার হোলটাকে আমরা স্কেলিং করব সেটা সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করলাম। এরপরে ফ্যাক্টর, যেহেতু এটা হচ্ছে D2, তো আমরা দিলাম D2/D3 এবং এদের সেন্টার হবে কি, যেহেতু এই এয়ার হোলটা লেফট বরাবর আছে -a দূরত্বে, তার মানে সেন্টার অফ স্কেলিং হবে -a থেকে। y অক্ষে কিন্তু আবার পজিটিভ বরাবর আছে, মানে এখান থেকে পজিটিভ a বরাবর আছে, সুতরাং আমরা এখানে দেব পজিটিভ a। তোমরা বিল্ড সিলেক্টেড যদি দিই, এই যে স্কেলিং হয়ে গেছে। সিমিলারলি আমরা এটাকেও স্কেলিং করব, আবার আরেকটা স্কেল নেব, নেওয়ার পরে এই যে স্কেলিং করব এইটাকে, এটাও হবে D2 এর ভ্যালু, তার মানে D2/D3। আচ্ছা, সেন্টার অফ স্কেলিং কি হবে, x অক্ষ বরাবর, এটা হবে কিন্তু পজিটিভ a, তার মানে এটা ডান দিকে আছে, জিরোর ডান দিকে। আচ্ছা, এটা এই থাকবে। তো যদি আমরা এখন বিল্ড সিলেক্টেড দিই, তাহলে আমাদের ভ্যালুটা এই যে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আর একটা হচ্ছে, তার মানে স্কেলিং করলাম, ফ্যাক্টরে এসে D2/D3 করে আমরা সেন্টার অফ স্কেলিং এর মানগুলো দিয়ে দিলাম, তাহলে এটা চেঞ্জ হয়ে গেছে। এবং আরো একটা স্কেলিং করতে বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই যে D3। যদি ফিগারে দেখি D1,
D1 এর মানটা বড় আছে D3 এর চেয়ে, তাহলে এটা স্কেলিং হবে কত? আবার আরেকটা ট্রান্সফর্ম নিই, স্কেল হবে এটা D1/D3, D1/D3। আচ্ছা, সেন্টার অফ স্কেলিং কি? এক্স অক্ষ বরাবর সেন্টার অফ স্কেলিং কি হবে? এক্স অক্ষ বরাবর আমাদের কোনো নড়াচড়া হবে না, এখানেই থাকবে। ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এখান থেকে এর দূরত্ব হচ্ছে এ পর্যন্ত। তো সুতরাং আমরা এখান থেকে ওয়াই এর ভ্যালু এ দিয়ে দেব। তো সিলেক্ট করে নিই, সিলেক্ট করলাম, বিল্ড সিলেক্টেড দিলে দেখা যাচ্ছে ভ্যালুটা বড় হয়ে গেছে ফিগারটা। আচ্ছা, এখন আমরা যদি ফিগারের দিকে তাকাই তো দেখতে পাবো যে মোটামুটি একই এরকমই হয়েছে। তো এরপরে আমাদের টার্গেট হচ্ছে একটা সার্কেল দিতে হবে। তো এই যে সার্কেলে যদি আমরা ক্লিক করি, সার্কেল চলে আসবে। তো সার্কেলের রেডিয়াসটা কেমন হবে আমরা একটু হিসাব করি, 2.6 ইন্টু এ। আচ্ছা, 2.6 ইন্টু এ দেওয়ার কারণ হচ্ছে আমরা একটু ফিগারের দিকে আসি, সেটা হচ্ছে এই যে এই সার্কেলটা আমরা নির্ণয় করব, এই সার্কেলটা। তো এই সার্কেলটা হচ্ছে একটা, দুইটা এ, তার মানে দুইটা এ তো থাকতেছেই, তার সাথে আরেকটু আমরা বাড়িয়ে দিয়েছি। এর রেডিয়াসটা এরকমই হবে মোটামুটি। যেমন বিল্ড সিলেক্টেড যদি দিই, এই যে একটা সার্কেল চলে আসছে 2.6 এ এর মতো। এই হচ্ছে একটা সার্কেল। আচ্ছা, এরপরে আমাদের কাজ হচ্ছে মাইক্রো চ্যানেলটা নির্ণয় করা। তো মাইক্রো চ্যানেলের জন্য আবার আরেকটা সার্কেল নিতে হবে। এই যে সার্কেলে ক্লিক করলাম। তো এর রেডিয়াসটা কেমন হবে? রেডিয়াসটা হচ্ছে মাইক্রো চ্যানেল। আচ্ছা, রেডিয়াস দিলাম। এর এক্স সেন্টার 0 থাকবে এবং ওয়াই সেন্টার হচ্ছে 2 ইন্টু এ। আচ্ছা, 2 ইন্টু এক্স অক্ষ বরাবর কোনো চেঞ্জ হবে না, ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে একটা, দুইটা। তার মানে আমরা যদি একটু ফিগারটা দেখি, এই মাইক্রো চ্যানেলটা আছে D3 D1 এর চেয়ে উপরে, তার মানে এখান থেকে একটা এ, এখান থেকে দুইটা এ, আমরা সেই হিসাব করে দিচ্ছি 2 ইন্টু এ। যদি আমরা বিল্ড সিলেক্টেড দিই, এই যে আমাদের একটা রাউন্ড শেপ চলে আসছে। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ডিফারেন্স তৈরি করতে হবে। ডিফারেন্সটা কিভাবে আসবে? বুলিয়ান এন্ড পার্টিশন। এই যে এখানে যে ডিফারেন্স অপশন আছে, এখানে ক্লিক করি। তো ডিফারেন্স হচ্ছে বড়টা থেকে আমরা এই যে C2 থেকে কাকে বাদ দেব? এইটাকে, এই যে এই ছোটটাকে বাদ দিয়ে দেবো। তো বিল্ড সিলেক্টেড দিলে এই যে যদি দেখা যায় যে আমাদের এটা বাদ হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব। তো রেক্ট্যাঙ্গেলে ক্লিক করি, দেখা যাচ্ছে উইথ কত হবে এবং হাইট কত হবে। আমরা উইথ হচ্ছে দি 6 ইন্টু এ এবং হাইট হচ্ছে এটাও 6 ইন্টু এ, 6 ইন্টু এ দিই। এখন কেন দিচ্ছি এটা একটু হিসাব করে বের করতে হবে। তো আমরা চাইলেই এটা হিসাব করতে পারি, একটু পরে হিসাব করে দেখানো হচ্ছে। আচ্ছা, এরপরে বেজ হচ্ছে কর্নার, এক্স হচ্ছে -3a, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু এ প্লাস সিলভারের থিকনেস প্লাস টাইটানিয়াম অক্সাইডের থিকনেস প্লাস মাইক্রো চ্যানেল থেকে এমসি মাইনাস a/2 বাই 2। এখন আমরা একটু হিসাব করি যে উইথ হচ্ছে 6a, হাইট 6a, তার মানে এই ইয়েটা যে আমরা রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি সেটা এখান থেকে 6 ঘর দূরে বা এত বড় হবে এবং এদের উভয় পাশে লেন্থ হবে, হাইট হবে এতটা। আচ্ছা, এবং এদের বেজ হচ্ছে x ইন্টু -3a এবং 2 ইন্টু a প্লাস সিলভারের থিকনেস, টাইটানিয়াম অক্সাইডের থিকনেস আর মাইক্রো চ্যানেলের পোর্শনটা বাদ যাবে। আমরা একটু ফিগারের দিকে তাকাই। তো এখানে এই যে মাইক্রো চ্যানেলের হাফ, পুরো মাইক্রো চ্যানেলের হাফ, এটা হচ্ছে মাইক্রো চ্যানেলের আমাদের অর্ধেক। এর সাথে আমরা সিলভারের থিকনেস এবং টাইটানিয়াম অক্সাইডের থিকনেসটা যোগ করব। তো সেই কাজটা এখানে করা হয়েছে।
আচ্ছা, এখন যদি বিল্ড সিলেক্টেড দিই, এই যে আমাদের এরকম একটা চলে আসছে। আচ্ছা, এরপরে আমাদের কাজ হচ্ছে ডিফারেন্স তৈরি করব বুলিয়ানস এন্ড এর থেকে। ডিফারেন্সটা হচ্ছে এই যে ডিফারেন্সে ক্লিক করলাম। ডিফারেন্সে আমরা এটা থেকে এই রেক্টেঙ্গেলকে বাদ দিয়ে দেবো, তাহলে বিল্ড সিলেক্টেড দিই। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আর একটা রেক্টেঙ্গেল নিতে হবে। তো এখান থেকে আমরা রেক্টেঙ্গেল সিলেক্ট করি। তো রেক্টেঙ্গেল সিলেক্টের এর উইথ হবে এরকম না, আমরা দিচ্ছি আমাদের সুবিধার জন্য 6 ইন্টু উইথ এবং হাইট, বেস এক্স হচ্ছে -3a 3 ইন্টু a, আর ওয়াই হচ্ছে 2 ইন্টু a প্লাস ts সিলভার প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে mc মাইনাস a/2। আচ্ছা, এই হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল 2। যদি আমরা এরকম করে দিই, চলে আসছে রেক্টেঙ্গেল 2। এরপরে আমাদের এই রেক্টেঙ্গেলের সাথে আমাদের যে কোর আছে তার ইন্টারসেকশন করাতে হবে। এজন্য বুলিয়ানে আসতে হবে। এই যে এখানে ইন্টারসেকশন একটা অপশন আছে। ইন্টারসেকশনে এই যে কিপ ইনপুট অবজেক্ট করতে হবে এটার সাথে এটার ইন্টারসেকশন। তো বিল্ড সিলেক্টেড দিলে আমাদের দুইটা ইন্টারসেকশন হয়ে গেল। এরপরে আগের নিয়মেই আবার আমরা ডিফারেন্স করব। ডিফারেন্সে যদি আসি, এই যে ডিফারেন্সে এইটার সাথে আমরা রেক্টেঙ্গেল 2 এর বাদ দিয়ে দেব। তো আমরা যদি বিল্ড সিলেক্টেড করি, এই যে বাদ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কেন এরকম করতেছি, আমরা যদি একটু ফিগারটা জুম করি দেখতে পাবো এই যে মাথায় যে জিনিসটা আসছে এটা হচ্ছে সিলভারের থিকনেস অফ সিলভার। তো যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে থিকনেসেস অফ সিলভার। আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের নেক্সট কাজ হচ্ছে আবার আমরা আরেকটা রেক্টেঙ্গেল নেব। এই যে রেক্টেঙ্গেল 3, এটার উইথ দেব 6 ইন্টু a এবং হাইটও হবে 6 ইন্টু a। আচ্ছা, এদের পজিশন হবে, বেস হবে -3 ইন্টু a, আর y অক্ষ বরাবর যাবে 2 ইন্টু a প্লাস mc মাইনাস a/2। তো আমরা যদি এখান থেকে বিল্ড সিলেক্টেড দিই, এই যে এরকম একটা চলে আসছে। আমরা একবারে দেখতে যাচ্ছি আসলে এটা কত বড়। এত বড় আমাদের 6 ইন্টু a দেওয়ার প্রয়োজন নেই, দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কাজ করতে হবে, এটার সাথে এটার ইন্টারসেকশন করতে হবে। এই যে ইন্টারসেকশনের জন্য আমরা এইটার সাথে এটার ইন্টারসেক্ট করব এবং কিপ ইনপুট অবজেক্ট দিয়ে দিলাম। তো বিল্ড সিলেক্টেড। আচ্ছা, এরপরে আমাদের ডিফারেন্স তৈরি করতে হবে। ডিফারেন্স হবে, এই যে ডিফারেন্স আসলো, আমরা এই পার্টের সাথে এই পার্টের বাদ দিয়ে দেবো। তো বিল্ড সিলেক্টেড। আচ্ছা, এখন যদি আমরা ফিগারের দিকে খেয়াল করি, এখানে দুইটা পার্ট আসছে কিনা। আচ্ছা, আরেকবার একটু জুম করি। আচ্ছা, এই যে এই পার্ট, তার মানে আমাদের এখানে যে দুইটা পোর্শন ছিল, একটা হচ্ছে টাইটানিয়াম অক্সাইড আর একটা হচ্ছে সিলভার, তার মানে সেই দুইটা পোর্শন আমাদের তৈরি হয়ে গেছে, একটা টাইটানিয়াম অক্সাইড আর একটা হচ্ছে সিলভার। আচ্ছা, এরপরে আমরা এই যে আউটার পোর্শনে যে সার্কেলটা আছে এই সার্কেলটা তৈরি করব, আর এইখানে যে সার্কেলটা আছে এটা তৈরি করব। তো দেখা যাচ্ছে যে এই কালারটা হচ্ছে পিএমএল বা পারফেক্টলি ম্যাচড লেয়ার, এবং এখানে যে আসমানি কালারটা আছে এটা হচ্ছে অ্যানালাইট। তো এইটা তৈরি করার জন্য আমাদের আরো একটা সার্কেল নিতে হবে।
তো সার্কেলের রেডিয়াসটা কেমন হবে, রেডিয়াসটা আমি একটু হিসাব করে 3.75 ইন্টু এ দিলেই হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা একবারে যদি দুইটা পার্টি করতে চাই, এখানে লেয়ারে সিলেক্ট করে লেয়ার নেম দিয়ে দিলাম PML। তো এর থিকনেস আমরা দিতে পাচ্ছি 0.05 ইন্টু, তাহলে দেখা যাবে যে আমাদের একবারেই এই ডিজাইনটা চলে আসছে। তো আমরা এখন ফিগারের সাথে একটু তুলনা করি। তো দেখতে পাচ্ছি যে এখানে যেরকম ভিতরে মাইক্রো চ্যানেল ছিল, এরকম মাইক্রো চ্যানেল, দুইটা থিকনেস, তারপরে আমাদের PML, তারপরে অ্যানালাইট, তারপরে সিলিকন, এয়ার হোল, সবগুলোই ঠিকঠাক মতন আর কি বসা হয়েছে। আচ্ছা, এখন আমরা ম্যাটেরিয়াল সেটিং করব। আমাদের এটা ডিজাইন হয়ে গেছে। তো ম্যাটেরিয়াল সেটিং এর জন্য আসলে কি কি লাগবে সেটা আমরা একটু দেখে নিই। এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল, ডান পাশে এটা দেওয়া আছে সিলভার, টাইটানিয়াম অক্সাইড, সিলিকা, অ্যানালাইট, এয়ার এবং পারফেক্টলি ম্যাচড লেয়ার বা PML। তো আমি এখানে ভ্যালুগুলো লিখে রাখছি যে কোথা থেকে কি কি নেওয়া হবে। তো প্রথমে আমরা এয়ার সিলেকশন করব ফ্রম বিল্ট ইন ম্যাটেরিয়াল। তো বিল্ট ইন ম্যাটেরিয়াল থেকে এয়ার সিলেকশনের জন্য আমাদের যে মডেল বিল্ডার উইন্ডো আছে, এই যে মডেল বিল্ডার উইন্ডো, এখানে ম্যাটেরিয়ালস নামে যে অপশনটা আছে, এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে অ্যাড ম্যাটেরিয়াল ফ্রম লাইব্রেরি। তো আমরা লাইব্রেরিতে ম্যাটেরিয়াল, এই যে এখানে চলে আসলাম। আচ্ছা, এরপরে এই বিল্ট ইন এখানে ক্লিক করি, এই যে এয়ার, এটা সিলেক্ট করে অ্যাড টু কম্পোনেন্ট দিয়ে দিলাম। আচ্ছা, অ্যাড টু কম্পোনেন্ট দেওয়ার পরে আমাদের যে পোর্শনটুকু আমাদের দরকার এয়ারের জন্য, সেই পোর্শনটুকু সিলেক্ট করব। তার আগে আমি বক্সটা ডিসিলেক্ট করে নিই, পুরো ওভারঅল যে বক্সটা আছে সেটা ডিসিলেক্ট করে নিই, কারণ সম্পূর্ণটাই সিলেকশন হয়ে আছে। তো এই পোর্শনটুকু দেখি যেখানে ডিসিলেক্ট হয়ে আছে না সিলেক্ট হয়ে আছে। তো ডিসিলেক্ট হয়ে আছে, ঠিক আছে। এখন আমাদের এয়ার হোল হচ্ছে, আমরা একটু ফিগারের দিকে তাকাই, এই যে ছোট ছোট এয়ার হোল, এই এয়ার হোল গুলো আমরা সিলেক্ট করব। তো এয়ার হোল গুলো সিলেক্ট করার জন্য আমি একটু জুম করে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে। এই যে এয়ার হোল সিলেকশন হচ্ছে। তো এয়ার গুলো আমাদের এয়ার হোল গুলো সিলেকশন হয়ে গেল। তো এয়ার গুলো সিলেকশন করার পরে আমাদের নেক্সট যে কাজটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে সিলভার সিলেকশন করব। তো সিলভার হচ্ছে টাইটানিয়াম অক্সাইড, যে রেড কালার আছে তার নিচের পোর্শনটা হচ্ছে আমাদের সিলভার। তো সিলভার সিলেকশন করব হচ্ছে বিল্ট ইন প্রপার্টি থেকে, বিল্ট ইন ম্যাটেরিয়াল থেকে। তো এখানে আবার রাইট ক্লিক করব, এই যে অ্যাড ম্যাটেরিয়াল ফ্রম লাইব্রেরি। তো এখানে আসার পরে আমরা অপটিক্যালে যাব। অপটিক্যালে এসে ইন অর্গানিক ম্যাটেরিয়ালস, এই যে আমাদের সিলভার একটা অপশন আছে, তো এটা এক্সপ্যান্ড করার পরে এই যে এখানে যেটা আসছে সেটা হচ্ছে মডেলস এন্ড সিমুলেশন এন্টার করলে দেখা যাবে যে সিলভারের লরেন্টজ এবং ড্রুড যে মডেলটা আছে, এই মডেলটা আমরা ইউজ করব। তো এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে অ্যাড টু কম্পোনেন্ট, দিয়ে দিলাম, এই যে অ্যাড টু কম্পোনেন্টে চলে আসছে।
এখন আমরা যে পোর্শনটুকু সিলভার সেই পোর্শনটুকু সিলভার সিলেকশন করব। আমরা দেখে নিই যে সিলভার হচ্ছে টাইটানিয়াম অক্সাইডের নিচের পোর্শনটুকু, তার মানে এর যে নিচের পোর্শনটুকু সেটা হচ্ছে টাইটানিয়াম অক্সাইড। এর জন্য আমরা একটু জুম করি সিলেকশন করার জন্য। আচ্ছা, এই হচ্ছে আমাদের সিলভার। তো সিলভারটা আমরা সিলেক্ট করে ফেলছি। এরপর এই মাথাটা বাকি আছে, এই যে এই মাথাটা আর একটু জুম করে নিই। এই যে, তো আমাদের সিলভারের যে পোর্শনটা সেটা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমাদের থার্ড যে পার্ট সেটা হচ্ছে আমরা সিলভারের পরে আমরা অ্যানালাইট যেটা আছে সেটা অ্যানালাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা প্রবেশ করাবো। তো অ্যানালাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.36। এইটা পেপারের মধ্যে আছে। পেপারের লিংক এবং ডেসক্রিপশন লিংক, পেপারের যে রাইটার এবং ক্যারেক্টারিস্টিক্স এর নাম আমি এগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো অ্যানালাইট আমরা সিলেকশন করব। অ্যানালাইট সিলেকশন করার জন্য সিমিলারলি আবার অ্যানালাইটের যে মান এটা হচ্ছে 1.36। তো আমরা এখানে 1.36 লিখে দিই, তা না হলে 1.36 চাপ দিলাম, এটা হচ্ছে অ্যানালাইট, ডেসক্রিপশন বক্সে লিখে দিই। আচ্ছা, এটা হচ্ছে অ্যানালাইট। তো এই ম্যাটেরিয়ালের রাইট বাটন ক্লিক করে এই যে ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল এখানে ক্লিক করতে হবে। তো লিখে দিলাম অ্যানালাইট। অ্যানালাইট অ্যানালাইট লেখার পরে এরপরে ম্যাটেরিয়াল যে প্রপার্টি আছে এখানে আসতে হবে। আসার পরে ইলেকট্রোম্যাগনেটিক মডেল, ইলেকট্রোম্যাগনেটিক মডেলের নিচে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এখান থেকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রিয়েল এবং ইমাজিনারি পার্ট রাইট বাটন ক্লিক করে অ্যাড টু ম্যাটেরিয়াল করে দেবো। আচ্ছা, এরপরে নিচে এসে এই যে এখানে যেটা আছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রিয়েল পার্ট আমরা এনে বসিয়ে দিই। এনে বসানোর পরে আমাদের যতটুকু এরিয়া অ্যানালাইট সেটা আমরা সিলেক্ট করবো। আমাদের অ্যানালাইটের এরিয়া হচ্ছে এই যে মাঝখানের এই এতটুকু পোর্শন, তো সুতরাং আমরা ওইটা সিলেক্ট করি। এই হচ্ছে আমাদের অ্যানালাইটের পোর্শন। তো অ্যানালাইটের পোর্শনটুকু সিলেকশন হয়ে গেল। এখন আমরা একটু চেক করে নিই যে আমাদের যে এই যে মাথার উপর এইগুলো আবার সিলেক্ট হয়ে গেল কিনা। যদি সিলেক্ট হয়ে যায় তাহলে ডিসিলেক্ট করতে হবে। না, এগুলো সিলেক্ট হয়নি। তো সুতরাং আমাদের অ্যানালাইটের পোর্শনটুকু আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে আমাদের নেক্সট যে টার্গেট সেটা হচ্ছে আমরা সিলিকা সিলেক্ট করব। তো আমার সিলিকা সিলেক্ট করার জন্য এখানে সেলমিয়ার ইকুয়েশন দেওয়া আছে, n স্কয়ার সমান সমান 1 প্লাস b1 ল্যামডা স্কয়ার বাই c1 এভাবে করে দেওয়া আছে। এটা হচ্ছে আমার সেলমিয়ার ইকুয়েশন। এই ইকুয়েশনটা পেপারের মধ্যে দেওয়া আছে এবং এর যে কোএফিসিয়েন্ট b1 b2 c1 c2 c3 এদের ভ্যালু আমি এখানে লিখে রাখছি। আচ্ছা, আর একটা এই ওয়েভলেন্থের মান OPW 1.72 মাইক্রোমিটার। এই 1.72 মাইক্রোমিটার হচ্ছে এই কাজের অপারেটিং ওয়েভলেন্থ এবং এটাও এই ভ্যালু পেপারের মধ্যে দেওয়া আছে। এটা হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সি। আর নিচে যে SQRT দিয়ে দেওয়া আছে এই ইকুয়েশনটা হচ্ছে এটা নরমালাইজ ফর্ম। এখানে যখন আমরা ইকুয়েশনটা বসাবো তখন এই ইকুয়েশনটা বসাইতে হবে, SQRT 1 প্লাস b1 ল্যামডা স্কয়ার এভাবে করে দেওয়া আছে। তো এখন আমাদের প্যারামিটারের মধ্যে এই ভ্যালুগুলো ইনসার্ট করতে হবে। তো আমরা এখন ইনসার্ট করা শুরু করে দিই। তো আমি এখান থেকে কপি করি, a1 এর মান হচ্ছে এটা, কন্ট্রোল সি, প্যারামিটারে আসলাম, কন্ট্রোল ভি দিলাম, এই যে 0.61 এখানে আমরা লিখতে পারি কোএফিসিয়েন্ট অফ সেলমিয়ার ইকুয়েশন। তো এই যে কোএফিসিয়েন্ট অফ সেলমিয়ার ইকুয়েশন লিখে দিলাম। এরপরে সরি এটা a1 এটা b1 হবে। আচ্ছা, এরপরে b2 এর ভ্যালুটা কপি করি,
B2 এর ভ্যালুটা কপি করে দিই, এই যে B2, এটাও B1 হবে, B1 হবে, এটা B2 এর ভ্যালু কপি করে দিলাম, এটাও হচ্ছে সেলমিয়ার ইকুয়েশনের কোএফিসিয়েন্ট। তারপরে B3 এর ভ্যালুটা কপি করে দিই, B3 এটাও সেলমিয়ারের কোএফিসিয়েন্ট। তারপরে C1 এর ভ্যালুটা কপি করি, C1 এর ভ্যালু কপি হয়ে গেছে, C2, আচ্ছা এখানে একটু হয়তো যে স্পেস পড়ে গেছে, স্পেসটা মুছে দিই, এটা হচ্ছে C2 এর ভ্যালু, মান চলে আসছে। এরপরে C3 এর ভ্যালু হচ্ছে কপি করে, C3 এর ভ্যালুটা আমরা কপি করি, এই যে C3 এর ভ্যালু কপি হয়ে গেল। এরপর অপারেটিং ওয়েভলেন্থ যেটা আছে সেটা কপি করে নিই, অপারেটিং ওয়েভলেন্থ কপি করে বসিয়ে দিলাম 1.72 মাইক্রোমিটার। এবার আমাদের যে সেলমিয়ারের ইকুয়েশন আছে এটা কপি করি, আমাদের যেহেতু এখানে ফ্রিকোয়েন্সিটা লাগতেছে না, সেহেতু আমরা ফ্রিকোয়েন্সিটা এখন বসানোর দরকার নেই, কন্ট্রোল সি, এখানে বসাই এন সিলিকা, যেহেতু সিলিকার আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতেছি এই জন্য লিখি এন সিলিকা। এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা, এখানে বসাইলে মান চলে আসছে, এটা হচ্ছে সেলমিয়ার ইকুয়েশন, আর এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট অফ সেলমিয়ার ইকুয়েশন, এগুলো প্রত্যেকটা কোএফিসিয়েন্ট, কন্ট্রোল ভি। আচ্ছা, তো আমাদের সেলমিয়ার ইকুয়েশনের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সিলিকার জন্য 1.4419, এটা আমরা বের করে ফেলছি। এখন আমাদের ম্যাটেরিয়াল সিলেকশন করতে হবে, তো আমরা দেখে নিই যে ম্যাটেরিয়ালটা কোনটা। সিলিকা হচ্ছে এই মাঝের পোরশনটুকু, এটা হচ্ছে সিলিকা, আর এখানে পারফেক্টলি যে ম্যাচ লেয়ার আছে এটা হচ্ছে সিলিকা। তো সুতরাং আমাদের দুইটা পোরশনে সিলেক্ট করা লাগবে। তো আমরা প্রথমে আবার যাবো সেই ম্যাটেরিয়ালস, এরপরে আসবো ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল, এখানে আমরা লিখে দিই সিলিকা নিয়ে যেহেতু কাজ করতেছে সিলিকা লিখি। আচ্ছা, সিলিকা লেখার পরে ম্যাটেরিয়াল প্রপার্টিজ, তারপরে ইলেকট্রোম্যাগনেটিক মডেলস, এরপর যেহেতু আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে যাচ্ছি, এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে এসে রিয়েল এবং ইমাজিনারি পার্ট উভয় অ্যাড টু ম্যাটেরিয়াল করব, করার পরে এখানে যে নিচে আছে এটার ভ্যালু হচ্ছে NSILICA, এন সিলিকা বসিয়ে দিলাম। এখন আমাদের সিলিকার যতটুকু পোরশন সেই পোরশনটুকু আমরা সিলেক্ট করব, সিলিকার পোরশন হচ্ছে এতটুকু, এবং এই লাস্টের যে PML যেটা আমরা বলতেছি পারফেক্টলি ম্যাচড লেয়ার, এটা হচ্ছে আমাদের PML, এটা হচ্ছে সিলিকা। যদি আমরা ফিগার দিয়ে দেখি, এটা মাঝখানেরটা হচ্ছে সিলিকা এবং এই পাশেরটা হচ্ছে PML। তো সুতরাং আমরা এই যে এটা হচ্ছে PML-টাও সিলিকা, তো আমাদের ম্যাটেরিয়াল সিলেকশন হয়ে গেল। তো সিলিকা ম্যাটেরিয়াল সিলেকশন করে দিলাম। এখন আমাদের আরো একটা পোরশন বাকি আছে, সেটা হচ্ছে টাইটানিয়াম অক্সাইড, একেবারে টপ লেভেলের যে সেন্সিং অক্সিডেশন রিডাকশনের জন্য যেটা ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে টাইটানিয়াম অক্সাইড। তো টাইটানিয়াম অক্সাইডের আমরা সিলেক্ট করব, এর জন্য আবার আমাদের আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে প্যারামিটারে টাইটানিয়াম অক্সাইডের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের যে ইকুয়েশন সেটা বসাতে হবে। তো এই ইকুয়েশনটা আমি এখানে লিখে রাখছি, এই যে এটা হচ্ছে ইকুয়েশন, এখানে শুধু অপারেটিং ওয়েভলেন্থ ল্যামডা, এই যে অপারেটিং ওয়েভলেন্থ OPW লেখা আছে। তো আমি এই ইকুয়েশনটা কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি, এখানে পেস্ট করার আগে লিখি এন টাই, মানে টাইটানিয়াম অক্সাইডের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তো এখানে ইকুয়েশনটা পেস্ট করে দিলে ভ্যালু চলে আসছে। তো এটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, CONSTANT, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। আচ্ছা, এটা হচ্ছে টাইটানিয়াম অক্সাইডের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো
আমার এখানে আবার ম্যাটেরিয়াল সিলেকশনের জন্য রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়ালে আসতে হবে। ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল আসলাম, আসার পরে এটা লিখি টাইটানিয়াম, TITANIUM। আচ্ছা, এরপর আসবো ম্যাটেরিয়াল প্রপার্টিজে। এখানে আবার সেই ইলেকট্রোম্যাগনেটিক মডেল, এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অ্যাড টু ম্যাটেরিয়াল, আচ্ছা, এরপরে আমরা এই জায়গায় লিখবো এন টাইপ। এটা লেখার পরে আমরা এখানে ম্যাটেরিয়ালটা সিলেকশন করব। ম্যাটেরিয়াল সিলেকশন যেহেতু আমাদের টপ লেভেলে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মেইন, সেটা হচ্ছে আমাদের টাইটানিয়ামের ম্যাটেরিয়াল। তো আমরা একটু মিনিমাইজ করি, এটা হচ্ছে টাইটানিয়াম ম্যাটেরিয়াল। তো আর একটু ভালো করে জুম করে নিতে হবে। এই যে, তো আমরা যদি দেখি এই যে সিলেকশন হয়ে গেছে, আরো একটা পোর্শন বাকি আছে, সেই পোর্শনটা আমরা একটু জুম করি। এই যে এই পোর্শনটুকু, তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। এই যে সিলেকশন হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল সিলেকশনের সম্পূর্ণ ম্যাটেরিয়ালটাই সিলেকশন হয়ে গেল। 5টা ম্যাটেরিয়াল ছিল, এয়ার, সিলভার, অ্যানোলাইট, সিলিকা এবং টাইটানিয়াম। এখন আমরা যখন ম্যাটেরিয়ালে ক্লিক করব, যদি কোনো পোর্শন ডিসিলেক্ট হয়ে থাকতো ম্যাটেরিয়ালের, তাহলে এখানে একটা অপশন দেখাইতো যে এটা সিলেক্ট হয় নাই বা ভুল হয়েছে, এরকম কিছু একটা অপশন দেখাইতো। এজন্য যেহেতু আমরা সম্পূর্ণ ডোমেইন, যতগুলো ডোমেইন আছে সবগুলোই আমাদের ম্যাটেরিয়াল দ্বারা সিলেকশন হয়ে গেছে। এখন আমাদের নেক্সট লেভেলের কাজ শুরু হবে। এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে বাউন্ডারি কন্ডিশন সেট করা। তো বাউন্ডারি কন্ডিশন সেট করার জন্য, বাউন্ডারি কন্ডিশন বলতে যে আমাদের যে PML, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি কন্ডিশন সেট করতে হবে। তো বাউন্ডারি কন্ডিশন সেট করার জন্য আমাদের এখানে যে ডেফিনিশন আছে, এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে পারফেক্টলি ম্যাচড লেয়ার PML নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। আচ্ছা, এটা হচ্ছে পারফেক্টলি ম্যাচড লেয়ার 1। আর এর যে জিওমেট্রি টাইপ হবে, জিওমেট্রি টাইপ যেটা দেওয়া আছে টাইপ কার্টেসিয়ান, এটা করে দেব সিলিন্ড্রিক্যাল। আচ্ছা, সিলিন্ড্রিক্যাল করার পরে আমাদের রিজিয়নটা সিলেক্ট করতে হবে কোনটা PML হবে। অ্যাকর্ডিং টু ফিগারে যদি আমরা দেখি PML হচ্ছে চারপাশের বর্ডার শেপটা, তো আমরা এখানে PML সিলেক্ট করে দিই। PML সিলেকশন হয়ে গেল। আচ্ছা, নেক্সট স্টেপে কাজ হচ্ছে আমাদের মেশ সিলেক্ট করতে হবে। মেশ সিলেকশনের জন্য আমরা কম্পোনেন্টস যে অপশনটা আছে সেই অপশনে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই যে অ্যাড মেশ আছে, এই যে সিলেক্ট, আমরা মেশ 1টা সিলেক্ট করব। তারপরে আছে এলিমেন্ট সাইজ। তো এলিমেন্ট সাইজে আসার পরে এলিমেন্ট সাইজে অনেক ধরনের মেশ আছে, আমাদের এই পেপারে এক্সট্রিমলি ফাইন মেশ ব্যবহার করা হয়েছে। আমি দেখাই যে মেশগুলো কেমন হবে। আমি নরমালে সিলেক্ট করলাম। তো বিল্ড অল যদি দিই, তাহলে আমাকে এখানে দেখাবে যে মেশটা কেমন হয়েছে। এই যে এত গভীর মেশ হয়েছে। তো আমি মেশটা একটু কম করতে চাচ্ছি। ফাইন যদি দেই, এক্সট্রিমলি ফাইন, এই যে অনেক ডিপ মেশ হয়ে যাচ্ছে। তো আমি নরমালেই থাক, তো নরমাল মেশে আমরা ব্যবহার করি। কাজ হচ্ছে যে আমরা স্টাডিটা দেখব। তো স্টাডিটা দেখার জন্য যেহেতু আমরা এখানে এলিমেন্ট সাইজ যেটা আছে মেশ ব্যবহার করতেছি নরমাল মেশ, তো এখন আমাদের স্টাডি সলিউশন করতে হবে বা মোড অ্যানালাইসিস যেটা আমরা করতে যাচ্ছি সেটা করব। তো মোড অ্যানালাইসিস করার জন্য আমাদের এই যে স্টাডি 1 আছে, এখানে এই যে স্টেপ 1 মোড অ্যানালাইসিস ফ্রম স্টাডি 1, এখানে আসার পরে তো আমাদের
মোড অ্যানালাইসিস একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সি পার কনস্ট্যান্ট বাই 1 মাইক্রোমিটার। এই 1 মাইক্রোমিটারটা কেটে দিয়ে এটা আমরা লিখবো ওপিডব্লিউ, যেহেতু আমাদের অপারেটিং ওয়েভলেন্থ নিয়ে কাজ করতেছি। ডিজায়ার্ড নাম্বার অফ মোডস, এখানে 10 20 30 যে কোনো সংখ্যক দেওয়া যায়, আমি 20 সংখ্যক দিলাম। আর সার্চ ফর মোডস অ্যারাউন্ড, এটা ক্লিক করে মোড সার্চ করবে সিলিকার অ্যারাউন্ডে, এন সিলিকা। তো এরপরে যদি আমি কম্পিউট দেই তাহলে আমাদের সিমুলেশনটা শুরু হয়ে যাবে। তো আমরা কম্পিউট দিয়ে দিই, দেখি সব ঠিক আছে কিনা। এন সিলিকা ঠিক আছে, কম্পিউট দিয়ে দিলাম। যদি কোনো এরর থাকে তাহলে সে দেখাবে আপনার মডেলটা কাজ করতেছে কিনা, সেটাও সিমুলেশনের পরে বোঝা যাবে। তো এখন এই যে সিমুলেশন শুরু হয়ে গেছে, তো সিমুলেশন চলতে থাকুক। তো আমাদের সিমুলেশন করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে 10-15 সেকেন্ডের মধ্যে সিমুলেশনটা হয়ে গেছে। তো আমাদের নেক্সট কাজ হচ্ছে এই যে ইলেকট্রিক ফিল্ড যেখানে আছে, ইলেকট্রিক ফিল্ড এখানে ক্লিক করে সারফেস 1 এ ক্লিক করি। তারপরে কালার টেবিল যেটা দেওয়া আছে রেইনবো লাইট, এটা আমরা থার্মাল করে দিই, এই যে থার্মাল। তাহলে কেমন হবে আমাদের এই পেপারটা, আমরা একটু খেয়াল করি। পেপারে এই যে এই সিমুলেশনে যে রেজাল্টটা দেওয়া আছে এটা হচ্ছে থার্মালের রেজাল্ট দেওয়া আছে। তো আমরা এখান থেকে এবিসি, এ হচ্ছে আমাদের এসপিপি মোড, এখানে কোর মোড দেওয়া আছে, একটু চেঞ্জ হবে। বি হচ্ছে প্লাজমনিক মোড এবং এটা হচ্ছে আমাদের প্লাজমনিক মোড, এটা কোর মোড, এটা হচ্ছে রেজোন্যান্স কন্ডিশন। তো আমরা কোর মোডটা একটু খুঁজে বের করি। কোর মোড হচ্ছে এই যে পেয়ে গেছি, এই যে সুন্দর কোর আসছে, এটা হচ্ছে আমাদের কোর মোড। তারপরে আমরা যদি রেজোন্যান্স কন্ডিশন দেখতে চাই, এই যে সুন্দর রেজোন্যান্স কন্ডিশন আসছে, আমরা এসপিপি মোডও পাচ্ছি। এই যে এই ফিগারের সাথে এই যে এই ফিগারের ডান পাশের ফিগারটা মিল আছে, এটা হচ্ছে রেজোন্যান্স কন্ডিশনে থাকবে 1.36 এ। আর কোর মোড যেটা আমরা দেখলাম, কোর মোড হচ্ছে ডান পাশে, এই যে এটা হচ্ছে কোর মোড। আচ্ছা, এরপরে আমাদের এখান থেকে আমরা লস বের করতে পারি। লসের একটা ইকুয়েশন দেওয়া আছে পেপারে, এখান থেকে আমরা কনফাইনমেন্ট লসটা যদি বের করতে চাই, এই হচ্ছে আমাদের the propagation loss or confined loss has been calculated from the following equation। এই ইকুয়েশন থেকে আমরা কনফাইনমেন্ট লসটা বের করতে পারি। তো কনফাইনমেন্ট লস বের করার জন্য আমাদের এখানে আসতে হবে, এখানে এসে যে গ্লোবাল এখানে এসে যে রেজাল্টস আছে, রেজাল্টস এর মধ্যে ডিরাইভড ভ্যালুস, under results and study 1 solution 1 global evaluation কোথায়, global definition results data sheet। আচ্ছা, এই যে গ্লোবাল ইভ্যালুয়েশন, এখানে রাইট বাটন ক্লিক করলে গ্লোবাল ইভ্যালুয়েশন পাওয়া যাবে। গ্লোবাল ইভ্যালুয়েশন হিসেবে এই ইকুয়েশনটা আমরা বসাবো। এই ইকুয়েশনটা হচ্ছে 8.686 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2 পাই বাই, আবার ফার্স্ট ব্র্যাকেট দিই, তারপরে অপারেটিং ওয়েভলেন্থ দুইটা ব্র্যাকেট ইন্টু
আচ্ছা, এখানে আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা একটু আরেকবার দেখে নিই। ইমাজিনারি পার্ট এন্ড এফিশিয়েন্ট। আচ্ছা, এখান থেকে যদি আমরা দেখি ইমাজিনারি পার্ট এনই ডাবল এফ, তো আমি এই মানটা এখানে বসাই OPW ইন্টু imaginary part IMAG first bracket EWFD dot NE double F first bracket close এবং এর ইউনিট হচ্ছে এখানে মনে হয় একটু ভুল হয়েছে কোনো ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দুটো ক্লোজ WFD বলতে হওয়ার কথা না 8.686 into 2 into পাই, এখানে পাই লিখতে ভুলে গেছি 2 into পাই। ওকে, এটা হচ্ছে ডিবি পার সেন্টিমিটার, এটার ইউনিট হবে ডিবি পার সেন্টিমিটার, আর নাম হবে কনফাইনমেন্ট লস, FINEMENT কনফাইনমেন্ট লস। আচ্ছা, কনফাইনমেন্ট লস। তো এখন এই যে ইলেকট্রিক ফিল্ড অ্যারো সারফেস 1 সারফেস কোথায় ভ্যালুস ইলেকট্রিক ফিল্ড সারফেস 1 ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এই যে ইলেকট্রিক ফিল্ডে রাইট ক্লিক করতে হবে, সিলেক্ট অ্যারো সারফেস, এই যে অ্যারো সারফেস আমরা ক্লিক করি, এই যে অ্যারো সারফেস 1, এবং যদি আমরা প্লট ক্লিক দিই তাহলে আমাদের যে কনফাইনমেন্ট লস, ইফেক্টিভ মোড ইন্ডেক্স, এগুলো সব চলে আসবে। তো আমরা দেখতে থাকি, এই হচ্ছে আমাদের এসপিপি মোড, এবং এই এসপিপি মোডে আমাদের ইফেক্টিভ মোড ইন্ডেক্স এর মান হচ্ছে 1.4307 আর 1.4307। আচ্ছা, ইফেক্টিভ মোড ইন্ডেক্স 1.4307, এখানে আমরা একটু দেখে নিই, এই যে সি 1.4307, তো এই হচ্ছে আমাদের ইফেক্টিভ মোড। এই যে 42 থেকে 44 এর মধ্যে যদি আমরা লেফট ফিগারের দিকে তাকাই, 1.42 থেকে 44 এর মধ্যে এর ওয়েভলেন্থ দেওয়া আছে 1.5 এ। তো আমরা এটার জন্য আরেকটা কাজ করতে পারি, এই ফিগারটার জন্য যেহেতু আমরা এখান থেকে একটা ভ্যালু পাবো, অনেকগুলো ভ্যালু পাবো না, তো সুতরাং আমাদের এই কাজটা করার জন্য যেটা করতে হবে, স্টাডিতে আসতে হবে, আসার পরে প্যারামেট্রিক সুইপ, তো প্যারামেট্রিক সুইপে আসার পরে এই যে প্লাস অপশন এখানে ক্লিক করতে হবে যে আমরা কোন ভ্যালুটাকে সুইপ করব। আমরা যেহেতু ওয়েভলেন্থটাকে সুইপ করতে যাচ্ছি, এই যে ওয়েভলেন্থ, অপারেটিং ওয়েভলেন্থ। আচ্ছা, OPW তে আমি লিখে ফেলছি অপারেটিং ওয়েভলেন্থ। তো প্যারামিটার ভ্যালু, এই যে এখানে রেঞ্জ সিলেক্ট করে দেব, রেঞ্জ হচ্ছে 1.5 মাইক্রোমিটার থেকে 0.05 করে বৃদ্ধি করে এটা হবে মাইক্রোমিটার, এবং এটা যাবে হচ্ছে 1.9 পর্যন্ত। তো 1.9 মাইক্রোমিটার, এই যে দিয়ে দিলাম, রিপ্লেস করে দিচ্ছি। আমি যখন এখন যদি কম্পিউট দিই তাহলে প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগবে, তো আমি কম্পিউট দিয়ে দিচ্ছি শুধুমাত্র এই ফিগারটা বোঝানোর জন্য বা দেখানোর জন্য। তো কম্পিউট দিলাম, এই যে সিমুলেশন শুরু হয়েছে, তো সিমুলেশন চলতে থাক। তো আমরা এইটার প্যারামেট্রিক সুইপের সলিউশনটাও হয়ে গেছে। এখন কেন প্যারামেট্রিক সুইপ করলাম এই বিষয়ে একটু পরে আসতেছি,
সেটা হচ্ছে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড EWFT আসলো, তো আমরা এখান থেকে এই যে ইলেকট্রিক ফিল্ড 1 এটা নতুন ভাবে জেনারেট হয়েছে, সারফেস 1 এ আসি। সারফেস 1 এ এসে কালার টেবিল যেটা আছে সেটা থার্মাল করে দিই, তাহলে আমাদের থার্মালটা চলে আসলো। এখন আমরা গ্লোবাল ডিরাইভড ভ্যালু, গ্লোবাল ইভ্যালুয়েশনে যাই। ইভ্যালুয়েশন এসে যে ডাটা শিট যেটা আছে, যেহেতু প্যারামেট্রিক সলিউশন করছে, এই যে প্যারামেট্রিক সলিউশনে ক্লিক করলাম। এরপরে যদি আমরা ইভ্যালুয়েট দিই তাহলে আমাদের এর রেসপেক্টেড ডাটাগুলো চলে আসবে। একেবারে 1.5 থেকে 1.9 পর্যন্ত যে ডেটাগুলো আছে সেগুলো চলে আসছে, এবং এগুলো আসছে এই যে এইখানে চলে আসছে। এই যে 1.5 ওয়েভলেন্থের মান, অপারেটিং ওয়েভলেন্থ 1.5 থেকে আমরা ভ্যারিয়েশন করছি এই যে 1.9 পর্যন্ত। আচ্ছা, এখান থেকে আমরা কিভাবে যদি ফিগারটার দিকে খেয়াল করি 1.5 থেকে 1.9 পর্যন্ত, তো আমরা দেখতে পাচ্ছি 1.7 এ যে রেজোনেন্স কন্ডিশনটা আসছে এসপিপি মোড, তো এই মোডটা আমরা কিভাবে খুঁজে বের করব? এর জন্য আমাদের খুঁজে বের করার জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড 1 এসে যে সারফেস 1 এ ক্লিক করে ডাটা সেট যেটা আছে সেটা হচ্ছে প্যারামেট্রিক সলিউশন 2 তে আসলাম। তো যখন আমরা এটা ক্লিক করে দিচ্ছি দেখা যাচ্ছে যে প্যারামিটার ভ্যালু অপারেটিং ওয়েভলেন্থ 1.9, এই যে 1.9, 1.5। তো আমরা অ্যাকচুয়ালি এই মানটা পাচ্ছি 1.7 থেকে 1.75 এর মধ্যবর্তী সময়। তো আমরা 1.7 থেকে 1.75, 1.7 এ ক্লিক করে দিলাম, এরপরে প্লট দিই। তো প্লট দিলে দেখা যাক যে এসপিপি মোডটা পাওয়া যায় কিনা। এই যে 1.7 এ মোটামুটি একটা এসপিপি মোড পাওয়া যাচ্ছে। 1.75 এ আসি, প্লট দিই। 1.75 যদি খেয়াল করি এটা আসতেছে না। তো মোটামুটি দুইটা একসাথে আসতেছে না, মোটামুটি আসছে 1.75, 1.7। এটা যদি 0.01 করে ভ্যারিয়েশন করা যেত তাহলে আমাদের এসপিপি মোডটা দেখা সুন্দর হতো। এখন এই 1.5 থেকে 1.9 পর্যন্ত আমরা এখান থেকে লস ক্যালকুলেশন করে নিতে পারি। তো লস ক্যালকুলেশনের জন্য আমাদের যে লস, কনফাইনমেন্ট লস, এটি ডান পাশে লেখা আছে। সাপোজ আমি 1.5 এ আমি যদি এটা প্লট করতে দিই তাহলে 1.5 এ আমাদের যে কোর মোডের রেসপেক্টে কোর মোড আসছে, ইফেক্টিভ মোড হচ্ছে 1.4272। এটা হচ্ছে যদি আমরা কোর ধরি তাহলে ইফেক্টিভ মোড হচ্ছে 1.4272। তো আমরা 1.5 এ 1.4272 তে যাই। 1.42 তে 1.4272, 1.4294, 1.4294। এটা সরি, এটা করা হয়েছে 1.9 অপারেটিং ওয়েভলেন্থ, এটা কোনো চেঞ্জ হয় নাই। 1.5, 1.42 এই ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে না। তো আমরা এখান থেকে ডাটাগুলো চেঞ্জ হবে। তো আমি একটু 1.5 এরটা দেখাই দিই, 1.5 এ প্লট করে দেখাই। এই যে 1.5 এ 1.4142, ইফেক্টিভ মোড ডেক্স 1.4194। এখান থেকে কোর মোড হচ্ছে আমাদের আসতেছে, কোর মোড যদি আমরা দেখি
তো এর মধ্যে কোর মোডটা পাওয়া যাচ্ছে না, আমরা কোর মোডটা 30টা মোড নিলে এখানে আসতে পারে। তো এইভাবেই আর কি আমাদের এই ফিগারটা আঁকাইতে হবে। এই যে এখানে যে ওয়েভলেন্থের ফিগারটা আছে, লস আছে, ইফেক্টিভ মোড ইন্ডেক্স আছে, এখানে যে ফিগারটা আছে এইভাবে করে তৈরি করতে হবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আর এই টিউটোরিয়ালটা অল ক্রেডিট গোস টু দিস পিপল যারা এই প্রিপেয়ার নিয়ে কাজ করছে, তাদের দেখা দেখি আমি কাজ করছি। আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিলে ভালো হয়, তাহলে এটা সংশোধন করা যাবে। এবং ভুল ত্রুটি থাকবেই, যেহেতু কাজটা আমি নিজে নিজে নতুন করে করছি। তো টিউটোরিয়ালটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।